মারছে। ওই মেয়ে ছেলেটা এসেছে নির্ঘাত, আবার এসেছে, একটু একটু পরেই হাত ঢোকাবে চাদরের তলায়। কি মজা, কি মজা, কি মজা! ধরতে পারে না, আবার ধরতে পারে না। বড় ছুরি না কি যেন বললেন, কোথায় সেটা? দে না, দে, কিছু খেতে দে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক শ্রোতা বন্ধুই গল্প নিয়ে মতামত জানিয়ে চ্যানেলে নতুন গল্প শোনানোর আবদার করেন। এক্ষেত্রে আপনারা থ্রিলার ডেনকে সাবস্ক্রাইব না করলে চ্যানেল সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই গল্প শুনতে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের আজকের নিবেদন সুচিস্মিতা ধরের লেখা গল্প পূর্ণাথ। গল্প পাঠে কৌশিক, অন্যান্য চরিত্রে পূজা, বাল্মীকি, ব্রতদীপ, অধ্যায়, অমিত, মলয়, বর্ণিশা, কৌশিক, হ্যাপি ও ঋদ্ধি। শুরু হচ্ছে আজকের গল্প। ডিসেম্বর 2021, রূপরেখা আবাসন, তৃতীয় তল, ফ্ল্যাট নাম্বার 301, ভিআইপি বাজার এলাকা, দক্ষিণ কলকাতা। অন্ধকার, জমাট বাঁধা, দম বন্ধ করা অন্ধকার। নিঝুম হলঘরে গিয়ে ঢোকে সে। হলঘর থেকে কোনাকুনি বাঁ দিকে স্টোর রুমটার কিছুটা দেখা যাচ্ছে। সেদিকে এগোয় ধীরে ধীরে। স্টোর রুমের ভিতরটা আরও অন্ধকার। আশ্চর্য, তার তো দেখতে অসুবিধে হচ্ছে না মোটেই। ঘরটার কোনায় একটা ছোট্ট কালো কাপড়ের পুঁটলি। সে জানে ওতে কি আছে। ঝুঁকে সেই দিকেই হাতটা বাড়ায় সে। তারপর পুঁটলিটা তুলে নিয়ে নিঃশব্দে এগিয়ে যায় সদর দরজার দিকে। ছিটকিনির দিকে হাত বাড়াতেই পিছন থেকে কেউ একটা হাত রাখে তার পিঠে। এই কি গো, আরে তোমার জ্বর নাকি? দেখি দেখি। হ্যাঁ, গা তো বেশ গরম, কি ঠান্ডা লাগিয়েছ? রিতমের কথায় চমকে জেগে ওঠে সায়নী। তাই হবে, কাল রাত থেকেই। আসলে তুমি ঘুমোচ্ছিলে তো, তাই আর ডাকিনি। শেষ রাতের দিকেই তো জ্বরটা এলো। আর সেই স্বপ্নটা আবার একটা মেয়ে। আরে ধুর, ওটা তোমার অনর্গল ভুলভাল বই পড়ার ফল। কি সব বই সারাদিন পড়ো তুমি! ভূত, প্রেত, রাক্ষস। এদিকে এসব, এখন কত জ্বর? সেরকম হলে তো ডাক্তার ডাকতে হবে। হ্যাঁ, একটা কথা বলবো? এই বাড়িটা না ঠিক আবার সেই এক গান। আরে বাবা, এই এলাকায় এই দামে তুমি আর ফ্ল্যাট পাবে একটাও? আর তোমার অসুবিধেটা কিসের? হ্যাঁ, কে কে বিরক্ত করছে তোমায়? আর এর সঙ্গে তোমার জর্জারির সম্পর্কটাই বা কি? আরে তুমি তো আজব। আর কথা বাড়ায় না সায়নী। রিতম এমনিতেই ভীষণ মাথা গরম করা ছেলে, শর্ট টেম্পার্ড পাবলিক যাকে বলে। তাছাড়া জ্বরের সঙ্গে সত্যিই তো এই বাড়ির সম্পর্ক নেই তেমন। আচ্ছা শোনো, আমি অফিস থেকে তোমাকে একবার ওই ধরো 3টের দিকে লাঞ্চের পরে একবার ফোন করবো, বুঝলে? শরীর কেমন থাকে এখন দেখে নাও, সেই বুঝে বিকেলে একবার না হয় ডাক্তার দেখিয়ে আসবো। আর এখন একটা বিস্কিট বা এক মুঠো মুড়ি মুখে দিয়ে অর্ধেক এই ক্যালপলটা খাও। ওঠো ওঠো, এরম শুয়ে থাকলে চলবে না। অগত্যা ওঠে সায়নী। রিতম বেরোলে ফ্ল্যাটের দরজা দিতে গিয়ে আবারও সেই অদ্ভুত জিনিসটা চোখে পড়ে গেল এক মুহূর্তের জন্য।
উল্টো দিকের ফ্ল্যাটের বসার ঘরের জানলাটা। কেউ নেই সেখানে, কিন্তু সায়নী জানে ছিল। যতবার ওদিকে তাকিয়েছে ততবার তার মনে হয়েছে ওই ঘরের জানলাটা দিয়ে অপলক দৃষ্টিতে কেউ দেখছে তাকে। যখনই সায়নী তাকিয়েছে কাউকে দেখতে পায়নি। অবান্তর, তার এরকম মনে হওয়ার কোনোই কারণ নেই। যদিও এইসব অদ্ভুত গা ছমছমে অনুভূতি তার হয় বলেই রিতম তার রহস্য বা ভৌতিক গল্পের বই পড়াটাকে ভালো চোখে দেখে না। এছাড়াও বিস্তর বিভেদ রয়েছে দুজনের মননে, দুজনের পছন্দও মেলে না তেমন। কিন্তু রিতম তার প্রতি বিশেষ যত্নবান, তার খুবই খেয়াল রাখে। সেও স্বামীর প্রত্যেকটি কথা মেনে চলতে চেষ্টা করে। তাই দরজাটা বন্ধ করার ঠিক আগের মুহূর্তে আরেকবার ওই ফ্ল্যাটের দিকে দেখল সে। না, কেউ নেই। তারই মনের ভুল। কিছু ক্ষেত্রে রিতমের চিন্তাধারাই সমর্থনযোগ্য। হয়তো সর্বক্ষণ এইসব বই পড়ে বলেই মাথায় ঘোরে উদ্ভট যত সব চিন্তা ভাবনা। এই বাড়িতে আসার আগে এতটা ছিল না। যদিও এই বাড়িতে সপ্তাহ দুয়েক হলো এসেছে তারা। ভিআইপি বাজার এলাকার এই বাড়িটির 3 তলার মুখোমুখি দুটো ফ্ল্যাটের একটাতে তারা থাকে। উল্টো দিকের ফ্ল্যাটটি মানে 302-তে তালা লাগানো। এই ফ্ল্যাটে তাদের আগে অন্য একটি দম্পতি ও তাদের শিশুপুত্র থাকত। কোনো এক অজানা কারণে বাড়ির কর্তাটি মিস্টার গোস্বামী উন্মাদ হয়ে যান। এখন এই এলাকারই একটি মানসিক চিকিৎসালয়ে আছেন বলে শোনা গেছে। ফ্ল্যাটটি এক রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে অনেকটাই কম দামে পেয়েছে রিতম। এতটা কম দাম কেন জানতে চাইলে আগের মালিকপক্ষ জানিয়েছেন যে তাদের বিক্রির তাড়া ছিল। মাথাটা টিপ টিপ করছে। বিস্কিট বা মুড়ি গালে দিয়ে ওষুধটা খেতে হবে। পায়ে পায়ে স্টোররুমের দিকে এগোলো সায়নী। ওই ঘরের তাকে বিস্কিট মুড়ি এইসব রাখা আছে। কাল রাতে স্বপ্নে এই ঘরটাই দেখেছিলাম না? কি যেন দেখেছিলাম, না মনে পড়ছে না। কি যেন হ্যাঁ, একটা মেয়ে এসে এই ঘরটায় ঢুকলো। ধুর, কি জানে বাবা। এই ফ্ল্যাটে আসার পর সারা ফ্ল্যাট জুড়ে একটা স্যাঁতস্যাঁতে ভাব লক্ষ্য করেছে সায়নী। শীতকাল বলেই কি, স্টোররুমটা একটু বেশি স্যাঁতস্যাঁতে। জানলা দরজা বহুদিন বন্ধ থাকলেও এরকম হয় বোধহয়। একটাই জানলা এই ঘরের। সময়ের প্রকোপে পাল্লাগুলো জ্যাম হয়ে আটকে আছে। বিস্কিটের কৌটোটা নামিয়ে সেটাকে বেশ বল প্রয়োগ করে ঠেলে খুলল সে। উল্টো দিকের ফ্ল্যাটের আর একটা জানলা দেখা যাচ্ছে, একদম সোজাসুজি। খোলা মাত্র তাকে বাকশূন্য করে দিয়ে উল্টো দিকের জানলা থেকে পলকের নিমেষে সরে গেল কেউ একজন। একটা মেয়ে। এই মেয়েটাকেই তো গত রাত্রে স্বপ্নে দেখেছিল সায়নী। এপ্রিল 2017, রূপরেখা আবাসন, 3য় তল, ফ্ল্যাট নম্বর 302, ভিআইপি বাজার রোড, দক্ষিণ কলকাতা। শোনো সম্বিত, তোমায় ছেলে বলেই মনে করি একরকম। যে কোনো ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা করতে পছন্দ করি। টকিং লিডস টু রিজলভিং, কথাটা শুনেছো আশা করি। সোমাদেবী কি বলেন? আলোচনাতেই তো সমস্যার সমাধান সম্ভব, নাকি? কি হয়েছে যদি একটু ভেঙে বলেন। তিলজলার ভিআইপি বাজার রোডের এক স্ট্যান্ডালোন আবাসন। 24 ঘন্টা সিকিউরিটি, 400 ফিটের বোরিং, গ্যারাজ সহ আধুনিকতম ব্যবস্থা সম্পন্ন একটা বিল্ডিং। মজুমদারদেরই জমি ছিল। শরিকি বাড়ির প্রমোটিং হয়ে এখন আধুনিক ফ্ল্যাট উঠেছে। 2 ভাই অমিয়নাথ ও প্রিয়নাথ মজুমদার নিজেদের মধ্যে ভাগ বুঝে নিয়েছেন। সম্বিত গোস্বামী মজুমদারদের প্রতিবেশী। 3rd ফ্লোরের 2টো মুখোমুখি ফ্ল্যাটের একটায় উকিল প্রিয়নাথ নিজের পরিবার নিয়ে থাকেন। উল্টো দিকের ফ্ল্যাটে সম্বিত ও মা সোমা। এইখান থেকে তার অফিস যাতায়াত করতে সুবিধে হয় বলেই ফ্ল্যাটটা কেনা। ধানবাদে সম্বিতের পৈতৃক বাড়ি। সেখানে প্রাণী বলতে তার
পক্ষাঘাত জীর্ণ বাবা মনোময় ও একমাত্র বোন মোহনা। সোমা ও সম্বিত কলকাতায় থাকেন বলে মনোময় বাবুকে দেখাশোনা করার একটি 24 ঘন্টার লোক আছে। প্রিয়নাথের পরিবার বলতে স্ত্রী অনুপমা এবং মেয়ে। বিবাহযোগ্যা মেয়েটি কিন্তু আতপাগলি গোছের, নিজের মনেই থাকে। শোনা যায় মৃগী রুগী, মাঝে মাঝেই ফিট হয় বলে তার বাইরে বেরোনো বন্ধই এক প্রকার। যেটা বলছিলাম, বাবা সম্বিত, তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি? মানে ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা বলতে? এই মুহূর্তে ও নিয়ে ভাবছি না কাকু, সবে চাকরিটাতে থিতু হয়েছি, এখনই ওইসব না। মানে পছন্দ বা নজরে আছে কেউ? আপনি কি ডিসকাশনের কথা বলছিলেন? সোমাদেবীর এই প্রশ্নের উত্তরে প্রিয়নাথ নিভে যাওয়া চুরুটটাতে আর একবার অগ্নিসংযোগ করতে করতে বললেন, মালঞ্চর সঙ্গে দেখা হয়েছে কখনো? সম্বিত আঁচ করেছিল আগেই। মা সহ ডাক পড়েছে যখন বুড়ো নির্ঘাত এই জাতীয় কোনো কথা তুলবে। তবে তা যে ওই পাগলি মার্কা মেয়েটাকেই গলায় ঝুলিয়ে দেবার ফিকির, এতটা বুঝতে পারেনি সে। সম্বিত দেখেছে মালঞ্চকে এক বর্ষার সন্ধ্যায়, এই তো এই মাস দুয়েক আগেই ছাদে উঠেছিল সিগারেট খেতে। উঠেই থমকে গিয়েছিল। ছাদের এক কোণ ঘেঁষে আধ ভেজা নাইট ড্রেসে বিপজ্জনকভাবে ঝুঁকে পড়ে রাস্তার দিকে তাকিয়েছিল মেয়েটি। অপূর্ব দেহ সৌষ্ঠব, গায়ে লেপ্টে থাকা ভেজা পোশাকের ফিনফিনে আড়ালে দেহের ভাঁজগুলি আদিম হাতছানি দিচ্ছে। আরে কি করছেন, পড়ে যাবেন তো। কাছে গিয়ে বলা মাত্রই নিদারুণ চমকে উঠে পিছন ফেরে সে। দু চোখের কোলে অসুস্থতার কালি। সে চোখ ছাপিয়ে শুকিয়ে আসা জলের ধারায় সে গলার কাছে হারিয়ে গেছে। কাঁদছিল মেয়েটা। অবাক সম্বিতকে রীতিমতো অপ্রস্তুত করে দিয়ে হঠাৎই আর্ত চিৎকার করে ওঠে সে। তারপর তড়িঘড়ি দৌড়ে পালায় ছাদ থেকে। ওই একবারই চাক্ষুষ দেখা, তারপর যতবার দেখেছে তার স্বপ্নে, দেখার থেকে বেশি কল্পনা করেছে। রাতের একাকিত্বে স্নানঘরের প্রাইভেসিতে নীল ছবি দেখার পরবর্তী উত্তেজনা ঘন মুহূর্তে বারবার কল্পনা করেছে। না, প্রেম টেম নয়, প্রেম জিনিসটাতে তেমন বিশ্বাস নেই তার। প্রথম রিপুর বশবর্তী সে ছিল বহুদিন ধরেই। সেদিন ছাদে মালঞ্চর বৃষ্টি ভেজা শরীর তার কামনায় গনগনে আঁচ ধরিয়ে দিয়েছিল সেই সন্ধ্যায়। কিন্তু তা বলে বিয়ে, তাও এই পাগলিটাকে। তার বিগত ছাত্র জীবনের 3-4টে সঙ্গিনীও কল্পনায় এসেছে মাঝে সাঝে, কিন্তু তাদের বিয়ে করার ইচ্ছে বা মনোভাব তার কখনোই ছিল না। মাফ করবেন কাকু, এই মুহূর্তে বিয়ে থা করার প্রস্তুতি নেই আমার। আর তাছাড়া আমি মালঞ্চর নার্ভের অসুখের কথা শুনেছি। একটা অ্যাপিলেপটিককে স্ত্রী বানিয়ে আমি তার আর আমার জীবন নিয়ে খেলা করতে রাজি নই। কড়া কথাগুলো শুনিয়ে তখনই বেরিয়ে আসছিল সে। প্রিয়নাথ তার হাত চেপে ধরলেন। একসময় তোমার মতো অ্যাংরি ইয়াং ম্যান আমিও ছিলাম হে। রাগারাগি করে কোনো ঝামেলা মেটে না। কোন ঝামেলা? কিসের কথা বলছেন? আরে বাবা, ঝামেলা কি একটা? এই যে দাদা মারা গেলেন বিপুল ধন সম্পত্তি রেখে, তা একটা টাকায় কি হাত ছোঁয়াতে পারছি? আমার জানো তো একটাই নেশা, রেশের মাঠে টাকা লাগাই, তাতেও টাকা লাগে প্রচুর। ওই রুগ্ন মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিলে আপনার টাকার সমস্যা মিটবে তো? ও আমার মেয়ে না, তবে আমারও এবং কিছু ক্ষেত্রে আপনাদেরও সমস্যা মেটাতে পারে ওই। কি জাঁতা হেয়ালি করছেন কাকু? হ্যাঁ, মালঞ্চ আপনার মেয়ে নয়? না, দাদার মেয়ে, এবং দাদার অতুল সম্পত্তির একমাত্র ওয়ারিস। সম্বিত, তোমার বাবার পক্ষাঘাতের চিকিৎসা, একটা হ্যান্ডসাম ব্যাংক ব্যালেন্স, বোনের পড়াশোনা, তারপর তার বিয়ে। কি সময় ম্যাডাম, শেষ বয়সটা সুখে কাটাতে চান কি না? না কাকু, আমি নিজের জীবন বরবাদ করে আপনার হাতে আপনার দাদার সম্পত্তি তুলে দিতে পারবো না। মা চলো। 50 লাখ ভেবে দেখো সম্বিত, ও এমনিতেই বাঁচবে না বেশি দিন। ওষুধ বন্ধ হলেই ভয়ানক অসুস্থ হয়ে পড়ে ও। তারপর বাকিটা আমাদের বুঝিয়ে দিলে কর করে 50 লক্ষ টাকা তোমার। আর দাঁড়ায় না সম্বিত, শালা গোটা পরিবারটাই পাগল।
ওই পাগলি মৃগী রুগীটাকে গলায় ঝুলিয়ে তাকে আজীবনের মতো ফাঁসিয়ে দেওয়ার ধান্দা। সোমাদেবী এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন টাকার অঙ্কটা শুনে। ছেলের রেগে মেগে বেরিয়ে যাওয়া দেখে নিজেও বেরিয়ে এলেন তার পিছনে। বেরিয়ে আসার মুহূর্তে সম্বিতের চোখে পড়ে সদর দরজার পাশের ঘরের পর্দার ফাঁক দিয়ে উঁকি মারছে একটা মুখ। অসহায়, ভয়ার্ত, উদ্বিগ্ন একটা মেয়ের মুখ। এই মেয়েটাকেই গভীর রাতের নিষিদ্ধ উন্মাদনায় বারবার কল্পনা করেছে সে এতদিন। বর্তমান সময় প্যাভলভ মানসিক চিকিৎসালয়, দক্ষিণ কলকাতা। সময় আন্দাজ রাত 2:30। পায়ের কাছে একটা কি নড়ে উঠল না? মাঝে মাঝেই নড়ে ওঠে জিনিসটা, বিশেষ করে এরকম গভীর রাতে বা শুনশান দুপুরে। তখন তাড়াহুড়ো করে উঠে বসে চারিদিকে তাকাতে থাকে সম্বিত। না, কাউকে দেখতে পায় না সে। এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখা যায় না। দুপুর হলে ওয়ার্ড বয় ধমকায়, অকথ্য গালিগালাজ করে, আর রাতে ওয়ার্ড বয় তাকে খাবার দিয়ে চলে যায়। তখন নাইট ল্যাম্পের আলো আধারিতে দাঁত মুখ চেপে ঘুমোতে চেষ্টা করে সে। জেগে থাকলেই পায়ের কাছে নড়বে জিনিসটা, প্রথমে চাদরের উপর দিয়ে, তারপর খুব ধীরে ধীরে চাদরটা তুলে ধরবে। ধারালো নখযুক্ত বরফের মতো ঠান্ডা একটা হাত এসে তার পায়ে হাত বুলোবে, আর কানে কানে আসবে ফিস ফিস করে একটা কথা, কিছু খেতে দে না রে। তাই পায়ের কাছে জিনিসটা নড়লেই আঁতকে ওঠে সম্বিত, লাফিয়ে উঠে বসে বিছানায়। এদিক ওদিক তাকাতে থাকে তীব্র আতঙ্কে। আজও উঠে বসেছে, এখনই নড়ল তো জিনিসটা। এদিক ওদিক তাকিয়েও কিছু দেখা গেল না রোজকার মতোই। ওই মেয়ে ছেলেটা এসেছে নির্ঘাত, আবার এসেছে। একটু একটু পরেই হাত ঢোকাবে চাদরের তলায়। একটা ছুরি বা একটা ব্লেডও কিনেই কোথাও। পা দুটো কচকচ করে কেটে ফেললে হয় না? হ্যাঁ, পা কাটলে পাগলিটা ধরবে কোথায়? আর ধরতে পারবে না। তার চঞ্চল চোখ আকুল হয়ে ঘুরে বেড়ায়। একটা ছুরি বা ব্লেড বা ধারালো কিছু। পায়ের কাছে আবার নড়ে ওঠে সেই জিনিসটা। ডাক্তার বলেছে ওদিকে মন না দিতে। ওদিকে মন দিলে সে ছুটি পাবে না তাড়াতাড়ি। না, মন দেবে না সে ওদিকে। আবার শুয়ে পড়ে সে, দাঁত মুখ চেপে ঘুমোতে চেষ্টা করে। চাদরের তলা দিয়ে আবার ঢুকে আসে সেই বরফ ঠান্ডা হাতটা। প্রথমে একটা হাত, তারপর আর একটা, শেষে মাথা সহ গোটা শরীরটা। আতঙ্কে চোখ চেপে বন্ধ করে থাকা সম্বিত বাধ্য হয়ে চোখ খোলে। তার বুকের উপরে চাদরটা উঁচু হয়ে ফুলে উঠেছে, যেন ওই চাদরের আড়ালে কেউ বসে রয়েছে। খেতে দে না রে, দে না, বাচ্চাটা কিছু খায়নি, খেতে দে না। একটা মাথা বেরিয়ে আসে চাদরের আড়াল থেকে। ওই তো সেই পাগলিটা। মুখের ওপর খোলা চুলের আবরণ, আয়ত দুই চোখের জায়গায় দুই অতল অন্ধকার গহ্বর। আর অপেক্ষা করে না সম্বিত। আজ একটা হিস্তনেস্ত করতেই হবে। দৌড়ে পালাতে গিয়ে চাদর জড়িয়ে মুখ থুবড়ে পড়ে সে। মেঝেতে ওটা কি চকচক করছে? হ্যাঁ, ছুরি। হ্যাঁ তো ছুরি বটে। এই ছুরি কোথায় যেন দেখেছে আগে, কোথায় মনে পড়ছে না তো। যাকে পরে ভাবা যাবে, কাজটা আগে। হাত বাড়িয়ে খপ করে ধরে সে ছুরিটা। পোচের পর পোচ দিতে থাকে গোড়ালি বরাবর। তীব্র যন্ত্রণায় আর্তনাদ বেরিয়ে আসে গলা দিয়ে, তবু থামে না। পায়ের উপরে, সারা গায়ের উপরে ওই জিনিসটা নড়াচড়া বন্ধ করতেই হবে, যেভাবেই হোক। বর্তমান সময় লিলি ভিলা, সন্তোষপুর, ত্রিকোণ পার্ক, দক্ষিণ কলকাতা। ওং
ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশ্যতে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। অদ অর্থাৎ সে, পূর্ণম মানে সর্বব্যাপী, ইদম অর্থাৎ এই ও পূর্ণম বা অনন্ত, সর্বব্যাপী। এই পূর্ণ থেকে আবার পূর্ণ উদচ্ছাতে মানে প্রকাশিত হয়েছেন। আবার পূর্ণস্য পূর্ণমাদায় মানে পূর্ণ থেকে পূর্ণ আদায়, অর্থাৎ সরিয়ে দিলে পূর্ণই অবশিষ্যত্বে অর্থাৎ অবশিষ্ট থাকে। বৃত্ত রচনা তো করেছি সকলেই এক সময়ে জ্যামিতির ক্লাসে, তাই তো? এই বৃত্তের বেষ্টনী বা সার্কামফারেন্সকে যদি পূর্ণ না করি তাহলে সেই রেখার মোচড়কে বৃত্ত বলা যাবে কি? অনন্যা অনন্যা অন্যমনস্ক হয়ে এতক্ষণ জানালার বাইরে তাকিয়ে কালচে ধূসর আকাশটাকে দেখছিল। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয় দুপুরের এই সময়টায়। আজও কি বৃষ্টি আসবে? প্রফেসরের গম্ভীর কণ্ঠে তার নাম শুনে ক্লাসের সকলেই ঘাড় ঘুরিয়ে দেখছে তার দিকে। কিসের ক্লাস যেন এটা? ঘরটা তো তার কলেজের। হ্যাঁ, কোনো ভুল নেই, এটা তার কলেজেরই ক্লাসরুম। কিন্তু এটা কি বিষয়ের ক্লাস? এই সাবজেক্ট কি নিয়েছিল সে? কই মনে পড়ছে না তো। অনন্যা, কি হলো? কি দেখছো বাইরে? কথাটা বলতে বলতে ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছেন তার প্রয়াত শ্বশুরের যুবা বয়সের বন্ধু শ্রী পৃথ্বীশ চট্টোপাধ্যায়। হাতে সেই চেনা কাঁচের ভায়াল। হঠাৎই মাঝপথে তার চলার গতি রুদ্ধ হয়ে গেল। যে জানলা দিয়ে এতক্ষণ বাইরে আকাশ দেখছিল অনন্যা, পৃথ্বীশের দৃষ্টি আটকে গেল সেদিকেই। কে কে ওখানে? হ্যাঁ? পৃথ্বীশের সভয় দৃষ্টি অনুসরণ করে আবার জানলার বাইরে তাকায় অনন্যা। বেশ বড় জানলাটার গ্রিল ধরে ক্লাসরুমে উঁকি দিচ্ছে একটা নারী মূর্তি। ফাঁক খোলা রুক্ষ কষাটে চুলে সেই মুখের অধিকাংশই ঢাকা। চুল দিয়ে দেখা যাচ্ছে হীরক কুচির মতো জ্বলতে থাকা তার বিস্মিত ঘোলাটে চোখের কিছুটা। যেন খুবই অবাক হয়েছে সে অনন্যাকে দেখে। সেই ভয়ানক অপার্থিব অবাক দুই চোখের কোলে লেগে আছে বিষাদ ও অসুস্থতার কালি। অনন্যা উপস্থিত সকলকে হতবুদ্ধি করে দিয়ে হঠাৎই কোথাও কর্কশ আওয়াজে বেজে ওঠে এক অদৃশ্য টেলিফোন। কি মজা, কি মজা, কি মজা! ধরতে পারে না, আবার ধরতে পারে না। ভাঙা গলায় কিছুটা ক্লান্ত কণ্ঠস্বরে ঘাড়টা একদিকে বেঁকিয়ে বলে ওঠে মূর্তিটা। ধর্মর করে বিছানায় উঠে বসে অনন্যা। পাশে একটু দূরে অঘরে ঘুমোচ্ছে মাস ছয়েকের গুবলু। স্বপ্ন দেখছিল সে। স্বপ্ন দেখা এবং ভয় পেয়ে আঁতকে জেগে ওঠাটা একরকম অভ্যেসে দাঁড়িয়েছে তার। ভাবতেও অবাক লাগে যে মাত্র 1-1.5 বছর আগেও তারও একটা সোনার সংসার ছিল। স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সম্বলিত সাজানো সংসার। সোমাদেবী এবং মনোময় বাবুর ব্যাখ্যাহীন মৃত্যু, সম্বিত ও মোহনার পাগল হয়ে যাওয়া, মালঞ্চর আত্মার সঙ্গে সাক্ষাৎ, সব মিলিয়ে খুবই ভীতিপূর্ণ ও ঘটনাবহুল কেটেছে গত কয়েকটা মাস। বাবা অনিমেষ বাবু আর একদিনও ওই ফ্ল্যাটে থাকতে রাজি হলেন না কিছুতেই। অগত্যা তুলপিতল্পা গুটিয়ে বাচ্চা কুলে নিয়ে অনিমেষ বাবুর সাথে অর্থাৎ নিজের বাপের বাড়িতেই সে উঠে এসেছে। এতদিন পর আজ হঠাৎ পৃথ্বীশকে স্বপ্নে দেখল কেন সে? পৃথ্বীশ তো কখনো তাকে পড়াননি কিছু। বিয়ের আগে তো সে চিনতই না তাকে। হ্যাঁ, এ কথা সত্যি, এবং পরের দিকে সে বুঝতেও পেরেছিল যে পৃথ্বীশ সৎ নন। হয়তো কোনো উদ্দেশ্য আছে ওর।
ভুলভাল মন্ত্র পড়তেন। সম্ভবত মালঞ্চর আত্মা ভর করেই মানদার মাধ্যমে পৃথ্বীশের করা অপরাধও ওর ভণ্ডামি দেখিয়ে দিয়েছিল তাকে। কিন্তু হঠাৎ মালঞ্চকে দেখল কেন? মালঞ্চর আত্মার কি শান্তি হয়নি? কিছু কি বাকি রয়ে গিয়েছিল সস্তয়নে? পূর্ণতার কথা কি বললেন পৃথ্বীশ স্বপ্নে এসে? পৃথ্বীশের কি কোনো বিপদ আসতে চলেছে? আচ্ছা, তার ঘুমটা কি শুধুমাত্র স্বপ্ন দেখেই ভাঙল? স্পষ্ট মনে আছে একটা ফোন বেজে ওঠার শব্দ শুনেছিল ঘুমের মধ্যেই। তা কি মনের ভুল নিছ কি? অনন্যা গুবলুর গায়ে বেবি ডুভেটা টেনে দেয়। শীতের বেলা, ছেলের আবার ঠান্ডার ধাত আছে। খাট থেকে নামতে যাবে এমন সময় তাকে আবারও চমকে দিয়ে বেজে ওঠে খাটের অনতি দূরে সাইড টেবিলে রাখা টেলিফোনটা। হ্যালো, মিসেস গোস্বামী বলছি, বলুন। তিলজলা থানা থেকে বলছি। ম্যাডাম, আপনার হাজব্যান্ড প্যাভলভে ভর্তি ছিলেন। ছিলেন মানে? কি হয়েছে? কি হয়েছে বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো। একবার থানায় আসতে হবে ম্যাডাম, যত তাড়াতাড়ি হয়, আর বাড়ির কাউকে নিয়ে আসবেন। কিন্তু ফোন রেখে দিয়েছেন অপর প্রান্তের বক্তা। অনন্যা স্থানুর মতো কেটে যাওয়া ফোনটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ধপ করে খাটে বসে পড়ল। ছিলেন বললো কেন ভদ্রলোক? সম্বিত কি আর নেই? কিন্তু কেন, কিভাবে? থানায় এবার ডাকছে কেন? আর ভাবতে পারল না সে। ভেঙে পড়ল বুক ফাটা কান্নায়। আপনার মেয়ের মানসিক অবস্থাটা বুঝতে পারছি অনিমেষবাবু, কিন্তু কার্যত এই ঘটনার ব্যাখ্যা আমাদের কাছেও নেই। শুনুন, যে কোনো হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্ত হয়, আর যেখানে এটা একটা মানসিক চিকিৎসালয়, আর সুকঠিন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সম্বিতের রক্তাক্ত পা কাটা বিভৎস দেহ আজ ভোর রাতে আবিষ্কার করেছে প্যাভলভের ডিউটিরত ওয়ার্ড বয়। সম্বিতের কণ্ঠে সুতীব্র আর্তনাদ শুনে সে দৌড়ে এসে দেখে নিজের বেডের নিচে মেঝেতে আধশোয়া হয়ে কাটা ছাগলের মতো ছটফট করছে সে। ওয়ার্ড বয় চিৎকার করে অন্যান্যদের ডাকতে কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় সম্বিতের দেহ। এছাড়াও আরও একটা প্রশ্ন যেটা আমাদের বিব্রত করছে, সেটা হলো ওখানে ধারালো জিনিস পৌঁছালো কিভাবে? এ তো অ্যাবসার্ড ব্যাপার মশাই। কোনো শার্প অবজেক্ট তো রোগীদের হাতের নাগালে রাখা হয় না। অনন্যার দুই চোখের জল শুকিয়ে গেছে। প্রতিটি নিঃশ্বাসের তালে ফুঁপিয়ে উঠছে সে। যদিও সম্বিতের প্রতি তার ভালোবাসা বা সহানুভূতি নেই আর, তাও গুবলুটা দেখতেই পেল না তার বাবাকে। এছাড়াও আরও অবাক ব্যাপার হলো, ঠিক এই রকম কাটা, এইরকম ফাঁক করে দেওয়া যে বিশেষ জাতীয় ছুরি দিয়ে হয়, সেরকম ছুরি কিন্তু ওই মালঞ্চ মজুমদার গোস্বামী কেসে সুসাইড ওয়ে হিসেবে ইউজ করা হয়েছিল বছরখানেক আগে। আপনারা জানেন বোধহয়। সেই সুইসাইড ওয়ে তো তারপরে খুঁজে পাওয়া যায়, আর আমাদের সন্দেহ এই রকম কিছু একটা দিয়েই কাল আপনার হাজব্যান্ড। কিন্তু কিভাবে যে... বুঝতে পেরেছে অনন্যা, মজুমদার গিন্নিকে দেওয়া সেই বুচার্স নাইফটার কথা হচ্ছে, যেটা সে স্টোর রুমে মালঞ্চের ফাইল খুঁজে পাওয়ার সময় পেয়ে নিজের কাছে রেখেছিল, পুলিশকে দেয়নি। কিন্তু এই ছুরি তো সে বাপের বাড়িতে সঙ্গে করে আনেনি, পুরনো ফ্ল্যাটের স্টোর রুমেই ফেলে রেখে এসেছিল। এই জিনিসটা সম্বিতের কাছে পৌঁছল কিভাবে? ওই বাড়ি ছাড়ার কিছুদিন পরেই রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে বিক্রি হয়ে যায় তাদের ফ্ল্যাটটি। কারা থাকে ওইখানে এখন? তারা কি কোথাও ফেলে দিয়েছিল ছুরিটা? করিডোরের সিসিটিভিটা নষ্ট ওদের, না হলে ছুরি কোথায় পেল এটা জানতে পারতাম। আপনারা তাও হসপিটালের বিরুদ্ধে এফআইআর করতে চাইলে করতে পারেন।
না না, আপনি অবশ্যই এফআইআর করুন, এদের জবাবদিহি করতেই হবে, বলল অনিমেষবাবু। কিন্তু অনন্যা চুপ করে রইল। তার মন বলছে এই আপাত অদ্ভুত ঘটনার কোনো জবাব বা ব্যাখ্যা পাওয়া যাবে না। ৩রা মাঘ, ইংরেজির 18 জানুয়ারি 2018, সিদ্ধেশ্বরী কালীবাড়ি, তিলজলা অঞ্চল, দক্ষিণ কলকাতা। আরে আরে ওরকম ঘুমিয়ে পড়লে চলবে না। ফটোতে সামান্য কিছু সন্দেহজনক চোখে পড়লেই চিত্তির। হ্যাঁ, আজকাল মহিলা কমিশনের জমিদারি কথা জানা আছে তো, দুম করে ঠুকে দেবে। আমরা ওষুধ বিশুদ্ধ গিলিয়ে অসুস্থ মেয়েকে জোরজার করে বিয়ে দিচ্ছিলেন। ফটোগ্রাফারের চেতাবনী শুনে প্রিয়নাথ তড়িঘড়ি ধামা চাপা দিলেন। না না, ঠিক তা নয়, নার্ভের ওষুধ খাই বলে অমন নির্জীব হয়ে থাকে। তিলজলার ছোট্ট কালীবাড়িটির চাতালে নামমাত্র অনুষ্ঠান করে এক অনাড়ম্বর বিয়ে সারল সম্বিত। এই বিয়ের উদ্দেশ্য শুধুই ফটো তোলা, যাতে বিয়ের প্রামাণ্য তথ্য হিসেবে সে ছবি আদালতে পেশ করা যায়। রেজিস্ট্রি হয়েছিল গত পৌষেই। মলমাসটাস মানেননি প্রিয়নাথ। বড় দেরি হয়ে যাচ্ছে। রেসের মাঠের বাওনাদাররা টাকা না পেয়ে উত্ত্যক্ত করে মারছিল তাকে। দাদার সম্পত্তিটা যে চাই তার। অনেক ধরা করায় অবশেষে মত দিয়েছিল সম্বিত। প্রথমটায় বিস্তর আপত্তি করলেও এক আধপাগলি মেয়ে মানুষের অসহায় শরীর ও সর্বোপরি কড়কড়ে 50 লাখ টাকার লোভে শেষটায় মত দেয় সে। বিবাহোত্তর জীবনে এই পাগলিটার কোনো রকম দায় দায়িত্ব তার উপর বর্তাবে না। কোনোভাবে একে অন্তঃসত্ত্বা করতে পারলেই চুক্তির টাকাটা ঢুকে যাবে তার অ্যাকাউন্টে। তারপর ডিভোর্স। আর সেই খবর চাপা দিয়ে পছন্দ মতো সুস্থ স্বাভাবিক কোনো মেয়ের সঙ্গে আবার বিয়ে। রেজিস্ট্রির পর থেকেই নিজের অকিঞ্চিতকর বউয়ের উপর স্বামিত্ব ফলাতো সম্বিত। পাগলি হোক আর মৃগী রোগী, মেয়েটির শারীরিক আকর্ষণ প্রবল। গত বছর এক ঝলক তাকে ছাদে দেখেই অভিজ্ঞ সম্বিত বুঝে গিয়েছিল এ মেয়ে তাকে নিরাশ করবে না। প্রত্যেক সন্ধ্যায় কিঞ্চিত মদ্যপান করে সে প্রিয়নাথের ফ্ল্যাটে যেত। তাকে ঢুকতে দেখলেই ভয়ে কুঁকড়ে যেত মালঞ্চ। তার হাত কখনো বা চুলের মুঠি হিঁচড়ে টেনে বলপূর্বক বারবার তার সতীত্ব নাশ করার মধ্যে এক পৈশাচিক আনন্দ পেত ধর্ষকামী সম্বিত। এক সন্ধ্যায় সম্বিত তখনও বাড়ি ফেরেনি। ফ্ল্যাটের ভেজানো দরজা দিয়ে দৌড়ে ভেতরে ঢুকে আসে মালঞ্চ। সোমাদেবী সোফায় একা জপের মালা নিয়ে বসেছিলেন। এই সময় গুরুমন্ত্র উচ্চারণ করেন ৭৮ শতবার। মালঞ্চ সোজা এসে তার পায়ে পড়ল। আলুথালু বেশ, গলার চেনে একটা বেশ বড় ডায়মন্ড সলিটেয়ার। পরনের পোশাকটি কয়েক জায়গায় ছেঁড়া। খোলা চুলের আড়াল দিয়ে তার বিস্মিত ঘোলাটে চোখের কিয়দংশ দেখা যাচ্ছে। মারছে, ওরা মারছে, কাপড় ছিঁড়ে দিচ্ছে বলে অপ্রকৃতিস্থ অশালীনভাবে নিজের ময়লা ছেঁড়া নাইটি ড্রেসটা তুলে দেখাতে গেল সে। সোমাদেবী দীক্ষা গ্রহণ করেছিলেন। সন্ধ্যা আহ্নিকের জন্য সদ্য স্নান সেরে এসেছিলেন। দুনিয়ায় এক নিজের মেয়ে ছাড়া আর সব নারীর প্রতি তার যুক্তিহীন ঘৃণা। মাসিকের পর কি শুদ্ধাচার করে তারা? বাসি জামা কাপড় ছাড়ে রোজ? মনে তো হয় না। আর এটা তো পাগলি। বিয়েই দিতেন না ছেলের সঙ্গে। নেহাত অতগুলো টাকা আর নামমাত্র বিয়ে। অগত্যা মালঞ্চ পায়ে এসে পড়ায় ঘেন্নায় কুঁকড়ে গিয়েছিলেন তিনি। আন্নিকের মধ্যে এসে ছুঁয়ে দিল পাগলিটা। এই এই দৌড়া দৌড়া দৌড়া, হ্যাট কপাল খাকি নোংরা মেয়ে ছেলে কোথাকার। সর বলছি, আমার সামনে কিন্তু একদম আসবি না। ১-২ সেকেন্ডের মাথায় একরকম দৌড়েই ঘরে ঢুকলেন প্রিয়নাথ। মুখ চোখ উত্তেজনায় লাল। শরীরের মৃদু কম্পনটিও চোখ এড়াল না সোমার।
উল্টো গেঞ্জি পরে এসেছেন, মানে কোনো মতে। এক লহমায় বুঝে গেলেন সোমা কি হচ্ছিল মালঞ্চর সঙ্গে। চতুর মাথায় সঙ্গে সঙ্গেই খেলে গেল কূটবুদ্ধি, পাল্টে গেল পুত্রবধূর সঙ্গে কথা বলার ভঙ্গি। কি হয়েছে মা? কে মেরেছে তোমাকে? আমায় বলো। আরে মেয়েটা কি ভয় না পেয়েছে গো? ও কি বেয়াই? আপনি অমন কাঁপছেন কেন? কি হয়েছে ওর? কিছু না বেয়ান, ওকে একটু আদর করতে গিয়েছিলাম, এই আর কি। আদর? সম্বিত জানে? জোঁকের মুখে নুন পড়ার মতো সিঁটিয়ে গেলেন প্রিয়নাথ। মালঞ্চ গিয়ে লুকিয়েছে সোমা দেবীর পিছনে। সেদিকে তাকিয়ে ড্রেসিং গ্রাউন্ডের পকেট থেকে প্রিয়নাথ বের করে আনলেন একটা নোটের তাড়া। 10 আছে, দেখে নিন। ওর প্রপার্টিটা পেলে আরো কিছু দেব, মানে আলাদা করে সম্বিতের টাকা ছাড়াও। ছটফট করতে থাকা মালঞ্চকে যখন হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছিলেন প্রিয়নাথ, তখন সোমা হাত বাড়িয়ে মালঞ্চর গলা থেকে প্রায় খামচে নিলেন চেন সহ হীরের লকেটটি। নখের দাগ বাইট মার্কের মতো গোল করে ফুটে উঠল গলার চারপাশে। সেদিকে দেখেও দেখলেন না সোমা। হীরের গয়নার খুব শখ তার। আবার সেই অন্ধকার, নিশ্ছিদ্র চাপ চাপ রক্তের মতো জমাট বাঁধা অন্ধকার। কিন্তু আবারও আশ্চর্য এটাই যে সে অন্ধকারেও দারুণ দেখতে পায় আজকাল। কোনোই অসুবিধা হয় না। অথচ একসময় এই অন্ধকার জিনিসটাকে কি ভয় না পেত সে। এখন আর ভয় লাগে না। অন্ধকারে একজন অপেক্ষা করে থাকে তার জন্য। তাই দিন দুয়েক হলো আর ভয় লাগে না সায়নীর। ওই যে স্টোর রুমটা, ঢুকলো সে। জানলাটা খোলাই ছিল, উল্টো দিকের জানলাটাও। খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই ওই জানলায় এসে দাঁড়ালো মেয়েটি। ঘোলাটে দুই চোখের একটা মুখের উপর এসে পড়া চুলের গোছার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ঘাড় একদিকে কাত করা, অপলক চোখে ওই জানলা দিয়ে সে তাকিয়ে আছে সায়নীর দিকে। সায়নীও ঘাড় কাত করে একইভাবে। তারপর পিছন ফিরে আস্তে আস্তে হেঁটে এগোতে থাকে সদর দরজার দিকে। দরজা অবধি পৌঁছে অতি সন্তর্পণে হালকা চাপ দিয়ে ঘোরায় দরজার হ্যান্ডেলটা। আলতো করে ধাক্কা দিয়ে খুলে বেরিয়ে পড়ে ফ্ল্যাট থেকে। বর্তমান সময় প্যারানর্মাল সোসাইটির অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পৃথ্বীশ চট্টোপাধ্যায়ের বাড়ি, ডোভার লেন, কলকাতা। রাত আন্দাজ 2:45। তীব্র অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার। বিছানায় উঠে বসলেন অগত্যা। ঘুমটা ভাঙল কেন হুট করে? প্রেসক্রিপশন মেনে রাতের খাওয়ার আগে একটা করে নার্ভ কুল্যান্ট খান তিনি। তাতে কাজ হয় মোটামুটি। খাপছাড়া হলেও আজকাল ঘুম হন একটু আধটু, কিন্তু এভাবে চমকে জেগে ওঠেননি তো কখনো। আজকাল অবসর নিয়েছেন। প্যারানর্মাল সোসাইটির লেকচারের শেষ দিনের ভয়াবহ স্মৃতি এখনো মানসপটে উজ্জ্বল হয়ে রয়েছে। মৌ বা মোহনা পজেসড হয়েছিল, হওয়াটাই স্বাভাবিক। যখন কেউ খুব শক্তিশালী ক্রোধ বা হিংসার প্রভাবে পড়ে প্রাণ ত্যাগ করে, তখন এক অভিশাপের জন্ম হয়। সেই অভিশাপ ঘনীভূত হতে থাকে মৃতের পরিচিত বা নিকটজন বা তাদের প্রতি যাদের অপরাধ তাদের উপরেই। তা নয় হলো, কিন্তু ঘুমটা হঠাৎ ভাঙল কিসে? তার পায়ের দিক থেকে উত্তরের জানলাটা দিয়ে এক ঝলক হাড়হিম করা ঠান্ডা বাতাস ঢুকে এলো হঠাৎই। জানালা ও তো বন্ধ করে শুয়েছিলেন পৃথ্বীশ। রোজ রাতে তো ভিতর থেকে ছিটকিনি তুলেই বন্ধ করা থাকে জানলাটা। হঠাৎ একটা নারী কণ্ঠ ফিসফিসিয়ে বলে উঠল, আদিভৌতিক বিঘ্ন।
চলেছে। আর করি জানিবি না কিরে? নিদারুণ ভয়ে আঁতকে উঠে কণ্ঠস্বরটির উৎস খুঁজতে গিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে পৃথ্বীশ দেখলেন একটি হাঁটু ঝুলের ম্যাক্সি পরা বিভৎস নারী মূর্তি 4 হাত পায়ে সিলিং আঁকড়ে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছে। নির্নিমেষ, অবিচল, সেই 2 চোখের জায়গায় 2 অতল অন্ধকার গহ্বর। কিন্তু এ তো মোহনা নয়। বউ বা মোহনার চেহারা স্পষ্ট মনে আছে আমার। এ তো খেতে দে না, দে না, আমার বাচ্চাটা কিছু খায়নি, দে না। প্রাণপণে পালাতে চেষ্টা করে পৃথ্বীশ। এক গাদা তার জাতীয় কিছুতে পা জড়িয়ে আছাড় খেয়ে পড়লেন মাটিতে। সভয়ে দেখলেন 2 পায়ে ইলেকট্রোকনভালসিভ থেরাপির গোটা কয়েক ইলেকট্রোড তার সমেত জড়িয়ে গেছে। সেই তারের জট ছাড়াতে চেষ্টা করতেই সিলিং থেকে পৃথ্বীশের ঘাড়ে লাফিয়ে পড়ল সেই ভীষণ দর্শন নারী মূর্তিটি। মৃত্যুর আধার ঘনিয়ে এলো প্যারানর্মাল সোসাইটির রিজনাল হেড প্রফেসর শ্রী পৃথ্বীশ চট্টোপাধ্যায়ের চোখে। বর্তমান সময় রূপরেখা আবাসন, 3য় তল, ফ্ল্যাট নাম্বার 302, ভিআইপি বাজার রোড, দক্ষিণ কলকাতা। হে লিসেন, আমি শুধু জানতে চাইছি শেষ রাতে বিছানা ছেড়ে উঠে ড্রয়িং রুমে ওই রকম ভূতের মতো বসেছিলে কেন? কোনো উত্তর না দিয়ে একভাবে মাথা নিচু করে বসে রইল সায়নী। আজ ভোরে সায়নীকে বিছানায় না পেয়ে নিছক সন্দেহ বসে রিতম তাকে ড্রয়িং রুমে খুঁজতে আসে। এসে দেখে স্টোর রুমের দরজার উল্টো দিকের সোফায় বসে স্টোর রুমের দিকেই তাকিয়ে আছে সে এক দৃষ্টে। গায়ে জ্বর নিয়ে মেন দরজা খুলে শীতের মধ্যে বসেছিলে। আরে আমি তো চমকে গেছি, মাথায় দোষ দেখা দিল নাকি? আর উঠেছিলেই বা কি করতে? হ্যাঁ, বাথরুম তো ওই দিকে। আরে গবেটের মতো চুপ করে থেকো না প্লিজ, মুখটা খোলো দয়া করে। কেন উঠেছিলে? তাও চুপ করে আছে দেখে অধৈর্য হয়ে স্ত্রীর কাঁধ ধরে ঝাঁকাতে যেতেই নিচু করে থাকা মাথা তুলে সরাসরি তার চোখের দিকে তাকালো সায়নী। চিটকে পিছন দিকে সরতে গিয়ে পায়ে পা জড়িয়ে আছাড় খেয়ে মেঝেতে পড়ল রিতম। হতবাক হয়ে গেছে সে। এ কাকে দেখছে? এ কি সায়নী? উঠে দাঁড়ায় সোফায় বসে থাকা ঘোলাটে চোখের নারী মূর্তিটি। এক পা করে এগোতে থাকে সন্ত্রস্ত ভয়ে বাকরুদ্ধ হয়ে যাওয়া রিতমের দিকে। হাঁটু গেড়ে বসে রিতমের সামনে, তারপর ঘাড় কাত করে তাকায় তার দিকে। সাক্ষাৎ মৃত্যুর সামনে এসে রিতমের গত বছরের এক গভীর রাতের কথা মনে পড়ে যায়। চাকরি ছাড়াও উপরি পয়সার জন্য যে কাজটা সে লোকচক্ষুর অন্তরালে করে, তাতে এই রকম আরও বহু রাতের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। গুণে দেখতে গেলে প্রায় 12 থেকে 15টা খুন করেছে রিতম। ছোটবেলা থেকে সামান্য কথা কাটাকাটিতে বন্ধুদের মারধর করা, অকিঞ্চিতকর ব্যাপারে মাঝে মধ্যে তাদের মারাত্মক জখম করাটা একটা অভ্যেসের মতোই ছিল তার কাছে। কালক্রমে সেই অভ্যেস নেশায়ও তার পরবর্তী সময় পেশায় দাঁড়ায়। পার্টিরা যোগাযোগ করত তার সঙ্গে, কখনো কারো বিজনেস পার্টনারকে, কখনো বা পৈতৃক সম্পত্তির ভাগিদার ভাই বা বোনকে, বা অন্য কোনো তথাকথিত পথের কাঁটাকে সুলভে পৃথিবী থেকে অপসৃত করে মৃতদেহ পাচার করে দেওয়ার কাজটা একদম পেশাদারি নৈপুণ্যের সঙ্গেই করত রিতম। এক্ষেত্রে শুধু বিশেষ ব্যাপার ছিল এই যে তার সঙ্গে যোগাযোগ করেছিল একটি মেয়ে। হ্যাঁ, বছর 20-21 একটা মেয়ে, নাম বোধহয় মোহনা। সম্পর্কে মেয়েটি মৃতার ননদ। এই খুন আসলে এই বাড়িরই, এই ফ্লোরেরই ঘটনা। ফ্ল্যাট নাম্বার 302, তার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটি।
তবে এই বাড়িতে যে রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে আসার আগেও এসেছিল সে, সেই কথাটা সায়নীকে জানালে 10টা প্রশ্ন উঠতে পারে, তাই চেপে গিয়েছিল বেমালুম। বিবেকের দংশন, অপরাধবোধ এসব কিছুই নেই রিতমের মধ্যে। ইন্স্যুরেন্স কোম্পানির সামান্য চাকরিতে এই ফ্ল্যাট, তা সে যতই সস্তা হোক কিনতে কখনোই পারত না সে। গলা কেটে আধমরা মালঞ্চকে পুরোপুরি সরিয়ে উল্টো দিকের ফ্ল্যাটের স্টোর রুমের, মানে বর্তমানে যে ফ্ল্যাটের মালিক হয়েছে সেটার আলমারির পিছনে লুকিয়ে ফেলতে কোনো অসুবিধে হয়নি রিতমের। আলী আর পিন্টুর নাম ও নম্বর সেই দিয়ে এসেছিল মৌকে লাশটার গতি করার জন্য। আচ্ছা, তারপর কি হলো বডিটার? ওরা সরিয়েছিল এখান থেকে, দাহ করেছিল কি? সে আর কিছু ভাবতে পারার আগেই তার সামনে হাঁটু গেড়ে বসে থাকা সায়নীর মতো দেখতে নারী মূর্তিটি একটা বেশ বড় ধারালো ছুরি হাতে তুলে নেয়। এই ছুরিও চেনে রিতম, এটাই তো ওই আধমরা মেয়েটার গলা শরীর থেকে আলাদা করতে ব্যবহার করেছিল সে। সে কিছু বলতে বা বাধা দিতে যাওয়ার আগেই ছুরি সমেত সায়নীর হাত নেমে আসে তার গলা বরাবর। ক্যাচ করে একটা শব্দ, ব্যাস। কাজ শেষ করে সোজা হয়ে দাঁড়ায় নারী মূর্তিটি। তারপর হাতে ছুরিটি নিয়ে পায়ে পায়ে এগিয়ে যায় আধ খোলা সদর দরজার দিকে। বর্তমান সময় লিলি ভিলা, অনিমেষ বাবুর বাড়ি, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, দক্ষিণ কলকাতা। এক মনে বসে ভাবছিল অনন্যা। সব ঘটনাই এক সূত্রে গাঁথা তার মনে হচ্ছিল বারবার। মালঞ্চ ও তার দিদিয়া সম্বিতের প্রথম পক্ষ, অপঘাতের পর এখনো যায়নি এই বিষয়ে সে নিশ্চিত। সম্বিতের মৃত্যুতেও দুঃখী বা ক্রোধিত নয়, কর্মের ফল ভুগতেই হয়। কিন্তু দিদিয়া কি কিছু বলতে চায় তাকে? সেদিন স্বপ্নে দেখা দিল কেন? কি বলেছিল স্বপ্নে? ধরতে পারে না। অনন্যা কি সত্যিই ধরতে পারছে না কিছু একটা? পূর্ণ হয়নি তার প্রতিশোধ, তাই কি এখনো ঘুরে বেড়াচ্ছে সে? একটু আগে আবার তিলজলা থানা থেকে ডেকেছিল বলে বাবা সেখানে গেছেন। হয়তো কোনো রুটিন প্রশ্ন করার আছে, অনন্যা যায়নি। গিয়েই বা কি লাভ? সম্বিত নেই, ফিরবে না কোনোদিনও। আর ফিরলেও তাদের সম্পর্ক একরকম থাকতো কি আর? অগত্যা উঠল সে, বাবাই ফিরলেন বোধহয়। কিন্তু এতবার বেল কেন? ড্রয়িং রুমে পৌঁছে এক আশ্চর্য ও একই সঙ্গে ভয়ানক দৃশ্য দেখে আঁতকে উঠল সে। ড্রয়িং রুম পেরোলেই সদর দরজা, সেটা হাট করে খোলা, তাও বেলটা কেউ বাইরে থেকে বাজিয়েই চলেছে এক নাগাড়ে। অনন্যা আধা ভিজিয়ে রাখা দরজাটা ঠেলে খুলে উঁকি মেরে স্তম্ভিত হয়ে গেল। একটি সম্পূর্ণ অপরিচিতা দাঁড়িয়ে রয়েছেন বাইরে, চুল খোলা, মাথা নিচু, ঘাড় একদিকে কাত করা। আগে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বলা মাত্র মেয়েটি ঘাড় সোজা করে তার দিকে চেয়ে বলে উঠল, দে না, দে, কিছু খেতে দে। মাথা ঘুরে গেল অনন্যার, চোখে নেমে এলো একরাশ অন্ধকার। জ্ঞান হারাবার আগে সে দেখতে পেল তার শ্বশুর বাড়ির ফ্ল্যাটের স্টোর রুমে মৌ তার ননদ মুখে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে, আর দুজন সম্পূর্ণ অপরিচিত লোক খুঁড়ে চলেছে স্টোর রুমের মোজাইক করা মেঝে। বর্তমান সময় প্যাভলভ মানসিক চিকিৎসালয়, ভায়োলেন্ট পেশেন্ট হ্যান্ডলিং ডিপার্টমেন্ট, দক্ষিণ কলকাতা। সময় আন্দাজ দুপুর 3:15। নিবিষ্ট মনে জানলার বাইরে তাকিয়ে আছে মোহনা বা মৌ। ভাষাহীন চোখে শূন্য দৃষ্টি,
প্রহর গুনে চলেছে একভাবে। সে জানে হয়তো খুব শীঘ্রই তার সমস্ত জ্বালা যন্ত্রণা মিটতে চলেছে। কেউ তার কথা বিশ্বাস করে না, কেউ শুনতে চায় না যে সে আসলে পাগল নয়, কোনো কালেও ছিল না। হাতের শিরা কেটে ফেলতে পারলে ভালোই হতো হয়তো। বহুবার চেষ্টাও করেছে সে। যার সব আশা ভরসা শেষ হয়ে গেছে চিরতরে, তার বেঁচে থাকারও বিশেষ কোনো কারণ থাকে না আর। কিন্তু কাটতে পারলে তবে তো। তার দুই হাত শিকলে বেঁধে রাখা হয় এইখানে। ইচ্ছে থাকলেও হাত কাটা সম্ভব হয় না। তাই দাদার দ্বিতীয় বিয়ের পরে সোমা দেবী, মানে তার আর সম্বিতের মা, ধানবাদে ফিরে যান। কিন্তু তার বছর খানেকের মাথায় কলকাতায় আবার আসতে হয় তাকে আর সোমা দেবীকে। লোকজন জানল তারা সম্বিত অনন্যার শিশুপুত্রকে দেখতে এসেছেন। কিন্তু একটি ভয়ানক কারণ লুকিয়েছিল পুরো ব্যাপারটির পিছনে। দাদার প্রথম পক্ষের বউটা পাগলি ছিল। বাড়ির লোকে বাচ্চা হওয়ানোর জন্য মৃগীর ওষুধ বন্ধ করার ফলে তার পাগলামির সাংঘাতিক পর্যায়ে পৌঁছে যায়। এখনো ভাবলে গায়ে কাঁটা দেয় সেই রাতে কিভাবে তার হাত থেকে মুক্তি পেয়েছিল তারা। কিন্তু মুক্তি সত্যি কি পেয়েছিল তারা? দাদা কোনো মতে তাকে ফোন করে সেই রাতে হাঁপাতে হাঁপাতে তার আর অনন্যার অবস্থার কথা সংক্ষেপে জানিয়ে তাকে বলে, আমায় নিতে অ্যাম্বুলেন্স আসছে, তুই 9111456735 ফোন করে রিতমের সঙ্গে কথা বল। পারবি তো? পাগলিটা এখানেই পড়ে আছে, শেষ রাখবি না। ছুরিটা রান্নাঘরে পাবি। হাতের শিরা কেটে ফেলেছে, এমনিতেই বাঁচবে না আর। দাদাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর সে আর রিতম নামের ওই কিলার ঢোকে মালঞ্চদের ঘরে। মেঝেতে রক্তে ভিজে কোনো মতে নিঃশ্বাস নিচ্ছে মৃতপ্রায় মালঞ্চ। রিতম ও সব দেখলই না। ওই বড় ছুরি না কি যেন বললেন, কোথায় সেটা? বলা মাত্র মৌ আঙুল ইঙ্গিত করল মালঞ্চর পাশে পড়ে থাকা মাংস কাটার ছুরিটার দিকে। রিতম ঝুঁকে সেটাকে কুড়িয়ে নিয়ে তার ফলার ধার পরীক্ষা করতে যেতে তার হাত কেটে গেল বেশ খানিকটা। টপটপ করে কয়েক ফোঁটা রক্ত গিয়ে পড়ল সোজা মালঞ্চর চোখে। সাদাটে চোখগুলো ঘোলাটে হয়ে এলো তার। চুলের মুঠি ধরে গলায় ছুরির এক কোপ চালিয়ে দিল রিতম। খুনটা করে টাকা বুঝে নিয়ে বেরিয়ে যাওয়ার পর রিতমেরই বলে দেওয়া দুটো মিস্ত্রি গোছের লোককে 1010 টাকা করে পারিশ্রমিক দিয়ে দাদার ফ্ল্যাটের স্টোর রুমের মেঝেটা খুঁড়িয়েছিল সে আর সোমা দেবী, মালঞ্চর মৃতদেহকে পোঁতার জন্য। শ্মশানে নিয়ে গেলে হাজারটা সমস্যা, ডেথ সার্টিফিকেট, থানা, পুলিশ। শ্মশানে নিয়ে যাওয়ার তো প্রশ্নই নেই। পোঁতার সময় চোখ দুটো কিন্তু খোলাই ছিল মালঞ্চর। অস্বস্তি হচ্ছিল চরম মোহনার। যখন মনে হচ্ছিল সে দুই চোখের দৃষ্টি রয়েছে তারই দিকে। ওই ঘোলাটে অশ্রুসিক্ত যন্ত্রণাক্লিষ্ট চোখ জোড়া পরেও বহুবার দেখেছে মোহনা। যতবার তার শরীর আশ্রয় করত মালঞ্চর আত্মা, ততবার ভর হওয়ার আগে আয়নায় মালঞ্চকে দেখতে পেত সে। সেই সঙ্গে চোখ জোড়া। যে রাতে সে সোমাদেবীকে মেরে ফেলল, মারতে যদিও কখনোই চায়নি, কারণ মাকে খুব ভালোবাসত সে। বরাবর মায়ের কাজ ঘেঁষা ছিল। তাও সেই রাতে ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ করে। চোখ খুলেই সে দেখে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মালঞ্চ। ধীর পায়ে সে এগিয়ে আসে মোহনার দিকে। তারপর আর কিছু মনে নেই মৌয়ের। জ্ঞান যতক্ষণে ফিরল ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এরপরেও অনেকবার তার দেহকে আশ্রয় করেছে মালঞ্চ। ভয়াবহ সেই অভিজ্ঞতা। স্বাভাবিক অবস্থায় ফেরার পরে রোজই কাঁদত মৌ। মালঞ্চর আত্মার কাছে ক্ষমা চাইত সে বারবার। শেষে কেউই শুনল না তার আকুল আরতি। সে
সে নাকি জামা কাপড় খুলে রাস্তায় ঘুরছিল আর খাবার চাইছিল সকলের কাছে। পুলিশ তাকে পাকড়াও করে এই মেন্টাল হসপিটালে নিয়ে আসে। আসার পথে পুলিশ কর্মীদের চোখের নির্লজ্জ অত্যাচার চোখের জল চেপেই সহ্য করেছিল সে। ততক্ষণে তার মনের ভার নেমে গিয়েছিল। রুমের দরজার দিক থেকে এসেছে আওয়াজটা। দরজাটা সামান্য ফাঁক করে ভিতরে ঢুকে এলো এক নারী মূর্তি। একদিকে হেলানো ঘাড়, খোলা চুল মুখের ওপর বসানো, চোখ জোড়ায় ফুটে উঠেছে একই সঙ্গে গ্লানি, অসহায়তা এবং বিস্ময়। মৌ ওই চোখ দুটো খুব ভালোভাবেই চেনে। ঘোলাটে, অবাক, মনি উল্টানো চোখ, মালঞ্চর চোখ। কিন্তু এ তো মালঞ্চ নয়, একে তো চেনেই না মৌ। বর্তমান সময় তিলচলা থানা 190/1, পিকনিক গার্ডেন্স রোড, কলকাতা 39। কিন্তু এ কিভাবে সম্ভব? হ্যাঁ, কিভাবে সম্ভব সেটা আপনি দেখুন অনিমেষ বাবু। আমার কাছে প্যাভলভের করিডোরের আগের রাতের ফুটেজ ছিল। ক্যামেরা সকালের দিকে খারাপ হয়ে থাকতে পারে। দেখুন এই আগের রাতের ব্যাপার স্যাপার। আর এই যে পৃথ্বীশবাবুর ল্যান্ডিং এর ফুটেজ, এটা ডোভার টেরেসের থানার লোকেরাই ফরওয়ার্ড করেছে। এই মেয়েটা কি আপনাদের পরিচিত কোনোভাবে? আগে চেনে নাকি, দেখেছেন আগে কোথাও? আর উত্তর জোগালো না অনিমেষ বাবুর মুখে। এ কি দেখছেন তিনি? প্যাভলভ মানসিক চিকিৎসালয়ের আধো অন্ধকার করিডোর। করিডোরের শেষ মাথায় একটা সাদা রঙের কাগজের বলের মতো কিছু। ক্রমেই বড় হচ্ছে সেটা। আর একটু কাছে এগোতেই বোঝা গেল সেটা একটা নারী দেহ। বুকে হেঁটে সেটা এগিয়ে আসছে সম্বিতের ঘরের দিকে। একদম কাছে আসতে তার মুখ দেখে বোঝা গেল এ তো তাদের পরিচিত কেউ নয়। এর হাতে একটা মাংস কাটার ছুরি বা বুচার্স নাইফ। বহুবারও ছুরি দেখেছেন অনিমেষ। মজুমদাররা নিহত হওয়ার পর তাদের ওই ছুরি রান্নার কাজে ব্যবহার করত অনন্যা। দ্বিতীয় ফুটেজটা দেখে নিজের অজান্তেই একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো অনিমেষ বাবুর মুখ দিয়ে। এটাও ওই মেয়েটাই। এখানেও হামাগুড়ি, তবে মেঝেতে নয়, ল্যান্ডিং এর ছাদে পিঠ ঠেকিয়ে টিকটিকির মতো বেয়ে আসছে সে। কোন সাধারণ মানুষ এইভাবে ছাদ বাইতে পারে না। ছুরিটা কোথা থেকে নিয়ে আসছে বারবার। চুপ করে রইলেন অনিমেষ বাবু। যুক্তি বুদ্ধি দিয়ে এর ব্যাখ্যা চলে না, ব্যাখ্যার চেষ্টাও করলেন না। তাই থম মেরে বসেই রইলেন। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনার কথা মাথায় এসে অজানা আতঙ্কে নিশ্চল হয়ে গেলেন তিনি। সম্বিতের বোন, কি যেন নাম? মৌনা? ওই হাসপাতালেই তো ভর্তি ছিল সে। অনিমেষ বাবুর চোখের ভাষা পড়ে নিয়ে তড়িঘড়ি উঠে দাঁড়ালেন অফিসার। প্যাভলভে এক্ষুনি ছুটতে হবে। যদি মোহনাকে বাঁচানো যায়। তবে অনিমেষ বাবুর মন বলছিল সব শেষ। বর্তমান সময় গঙ্গার ঘাট, পারলৌকিক ক্রিয়াস্থল, গয়া। ওং অমিতগাক্ষরং বৃক্ষ বাহরণ মামনুস্মরণ ইয়াহ প্রয়াতি তজ্জন দেহং সয়াতি পরমাং গতিম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষি নমঃ বিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ। আজ ভোরের ট্রেনে অনিমেষ বাবু অনন্যা ও সৌনক মানে গুবলুকে নিয়ে এসেছেন গয়ায়। সঙ্গে সায়ও নিয়ে এসেছে।
নিহত রিতমের স্ত্রী সায়নী। মালঞ্চর আত্মার দ্বারা চালিত হয়ে সায়নী অনন্যার বাপের বাড়ি পৌঁছয় তাকে একটা অজানা তথ্য জানিয়ে নিজের মরদেহের হদিশ দেওয়ার জন্য। তার আগে সম্বিত, পৃথ্বীশ, রিতম এবং মৌ বা মোহনাকে তাদের কৃতকর্মের শাস্তি দিয়ে এসেছে সায়নীর শরীর আশ্রয় করা মালঞ্চর আত্মা। মালঞ্চর 1 বছরের পুরনো দেহাবশেষ অনন্যার শ্বশুরবাড়ির ফ্ল্যাটের স্টোররুমের মেঝে খুঁড়ে আবিষ্কৃত করা হয়েছে গত পরশুই। নিয়মমাফিক সেই দেহের সৎকার করেছে অনন্যা অনিমেষ বাবুর সঙ্গেই। অনন্যার শ্বশুরবাড়ির আর কেউই বেঁচে নেই। মালঞ্চর উইলমাফিক এখন রূপরেখা আবাসনের ফ্ল্যাট সহ যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক অনন্যা ও ছোট গুবলু। সায়নীরও বাপের বাড়ি বলতে কিছু নেই। অনন্যা চায় সায়নীও তার, গুবলুর ও অনিমেষ বাবুর সঙ্গেই থাকুক। পুরোহিত মশাই বলে উঠলেন, এবারে কুশের জলটা ডান দিকে ফেলুন। হয়েছে? এবার বলুন, ওং অগ্নিদাশ্চ যে জীবা যেহ পদ্যা কুলে মম ভূমৌ দত্তেন তৃপ্পান্ত তৃপ্ত ইয়াস্তু পরাঙ্গতিম। ওং येषां न माता न पिता न बन्धुर्नैर्बान्न सिद्धिन तथान्नमस्ति तत्तप्त एइमं भुवि दत्तमेतत् प्रयास्तु लोकाय सुखाय तद्वत्। এইবার কুশের উপর পিণ্ডটি দিন। হ্যাঁ, 2 হাত ধুয়ে ও মুখে কানে জল দিয়ে ডান কান স্পর্শ করে 3 বার বলুন, ওং তদ্বিষ্ণু ওং তদ্বিষ্ণু ওং তদ্বিষ্ণু। আর মনে রাখবেন একটা কথা, মুখে বলে বা অনুরোধ করে কখনো কোনো আত্মাকে কোনো কাজে রাজি করানো যায় না। অতৃপ্তি নিয়ে পৃথিবী ছেড়ে গেছে যে, যথাবিহিত সাধ্য শান্তি ও পারলৌকিক ক্রিয়াদি না হলে পরে তার পূর্ণাৎ সস্তয়ন কখনোই সম্ভব নয়। বুঝলে মা? উত্তর দেয় না অনন্যা। তার দৃষ্টি সুদূর দিগন্তে গিয়ে আটকেছে। সেই দিগন্ত ব্যাপ্ত প্রান্তরে এক নারী মূর্তি দাঁড়িয়ে দেখছে তাকে আর গুবলুকে। হাত জোর করে নমস্কার করল নারী মূর্তিটি। তারপর চরাচরে মিলিয়ে গেল তার ছায়া শরীর। শেষ হলো আমাদের আজকের গল্প পূর্ণাথ। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।